সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক শামীমারা বেগম, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ। আমি আজ তোমাদের একাদশ শ্রেণীর বাণিজ্য এবং মানবিক শাখার অর্থনীতি বিষয়ের প্রথম পত্র নিয়ে হাজির হয়েছি। আজ আমি যে অধ্যায়টি তোমাদের সাথে উপস্থাপন করব সেটি হচ্ছে চতুর্থ অধ্যায়, এবং এটা আমরা গত ক্লাসেই শুরু করেছি। সেটা ছিল বাজার। তো বাজার আমরা গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। আজ আমরা দেখব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একজন ফার্ম কিভাবে ভারসাম্য লাভ করে। অর্থাৎ আজকে আমরা যে অধ্যয়নী বিষয়টি সেটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। তার প্রথম হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি, ফার্ম কি, তারপর হচ্ছে ভারসাম্য। তাহলে তিনটা বিষয় আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে এমন একটি বাজার, অর্থাৎ যেই বাজারে এমন একটি পণ্য থাকবে যেই পণ্যটি সমজাতীয় অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হবে। তাহলে প্রথম শর্ত হচ্ছে যেই পণ্যটার কথা বলছি সেই পণ্যটা সমজাতীয়। আবার সমজাতীয় বলতে কি বুঝিয়েছি? সমজাতীয় বলতে বুঝিয়েছি ওই পণ্যের প্রতিটা একক পরিমাণগত এবং গুণগত একই বৈশিষ্ট্যের অধিকারী। এটা হচ্ছে সমজাতীয় বৈশিষ্ট্য। আর পূর্ণ প্রতিযোগিতা কখন বলছি? যখন ওই পণ্যটা নিয়ে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকবে এবং তখন কি হবে? একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হবে। আমরা কি বলেছি? ফার্ম অবাধে প্রবেশ এবং প্রস্থান করবে, অর্থাৎ যে কোনো সময় প্রয়োজনে সে উৎপাদন করতেও পারবে আবার বন্ধ করে দিতে পারবে। ঠিক একই দৃষ্টিকোণ থেকে ক্রেতাও চাইলে ক্রয় করতে পারবে অথবা সে না চাইলেও ক্রয় করতে পারবে। আর ফার্ম বলেছি একক প্রতিষ্ঠান, অর্থাৎ একক প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠান একই জাতীয় পণ্য উৎপাদন করে। অর্থাৎ ফার্ম হচ্ছে একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান কি করে? বিভিন্ন উপাদান সংগ্রহ করে পণ্য বা সেবার যোগান দেয়, সেটাই হচ্ছে ফার্ম। কিসের যোগান দেয়? সেটা হতে পারে পণ্য অথবা হতে পারে সেবা। যে যোগান দেয় সেটাই হচ্ছে ফার্ম। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি বলছি? স্বল্পকালীন সময়। আর স্বল্পকালীন সময় আগেই আমরা ব্যাখ্যা দিয়েছি যে সময়টা চাইলে উৎপাদক কি করতে পারে না? উপাদানের সব পরিবর্তন করতে পারে না। অর্থাৎ যোগানটা চাইলেই সে বন্ধও করে দিতে পারে না, চাইলেই সে যোগানটাকে বাড়াতে পারে না। সেটার একটা সময়ের কথা আমরা বলেছি, সেটা ছিল অতি স্বল্পকালীন সময়, স্বল্পকালীন সময়, আবার বলছি দীর্ঘকালীন সময়, আবার অতি দীর্ঘকালীন সময়। আমরা যেটা আলাপ করব সেটা হচ্ছে স্বল্পকালীন সময় নিয়ে। তাহলে আমাদের আবার প্রথম মাথায় রাখতে হবে আমরা যেই বাজারের কথা বলছি সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এবং সেখানে আমরা কি আলোচনা করব? ভারসাম্য নিয়ে আলোচনা করব। এখন ভারসাম্য যদি জানি তার আগে একটা জিনিস জানার প্রয়োজন, সেটা হচ্ছে মুনাফা। মুনাফাটা কি? আমরা জানি উপাদান হচ্ছে চারটি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এবং সংগঠন যে পারিশ্রমিকটা পায় তার নামই হচ্ছে মুনাফা। সংগঠক যে পারিশ্রমিক পায় সেটাই হচ্ছে মুনাফা। এবং গত ক্লাসে আমি বলেছিলাম যে মুনাফার দুটি অংশ আছে, একটিকে আমরা বলি স্বাভাবিক মুনাফা, আরেকটিকে বলি অস্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফা হচ্ছে খরচের একটি অংশ। এই কথাটা একটু বিষয়টা মাথায় নিতে হবে এভাবে যে খরচের অংশ কেন বলেছি? আমি ক্রেতা মনে করছি তাকে আমি মুনাফা দিচ্ছি, যেহেতু সংগঠন যা পায় তার নামই হচ্ছে মুনাফা। কিন্তু সংগঠনের আবার যদি পারিশ্রমিক যেটা না দিলে সে ওই পেশায় নিয়োজিত থাকবে না বা ওই উৎপাদন কাজে জড়িত থাকবে না, ততটুকু অংশকে আমরা বলছি স্বাভাবিক মুনাফা। এবং সেটাকে আমরা খরচের মধ্যেই নিয়েছি। কেন খরচের মধ্যে নিলাম? ওই খরচটুকু না করলে আমি উৎপাদন কাজটাকে চালিয়ে যেতে পারবো না। তাহলে প্রথম মনে রাখতে হবে মুনাফা হচ্ছে কি? সংগঠন যেটা পায়, অর্থাৎ সংগঠনের মালিক অর্থাৎ যে সংগঠক সে যে পারিশ্রমিক হিসাবে যেটা পায় সেটাকে আমরা বলছি মুনাফা। তাহলে আমরা কি বলছি? উৎপাদন ক্ষেত্রে উদ্যোক্তার সাংগঠনিক কাজের পারিতোষিককে মুনাফা বলে। যেমন ভূমির মালিককে খাজনা দেই, শ্রমের মালিককে মজুরি দেই, মূলধন মালিককে আমরা কি দেই? সুদ দেই। ঠিক একইভাবে
আমরা যেটা সাংগঠনিকের মালিককে যেটা দেই সেটার নাম হচ্ছে মুনাফা। আর ফার্মের কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ। মুনাফা হচ্ছে সর্বোচ্চকরণ, কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠান চায় তার মুনাফাটাকে সর্বোচ্চ করার জন্য। সে এমনভাবে তার পরিমাণটা নির্ধারণ করে যাতে করে সে মুনাফা সর্বোচ্চকরণ করতে পারে। তাহলে মুনাফার নামটা হচ্ছে দুটা জিনিস, একটা হচ্ছে সংগঠক যেটা পায় সেটার নামই হচ্ছে মুনাফা। আর যে সূত্র হিসাবে আমরা বলি, সংগঠকের দৃষ্টিকোণ থেকে যদি বলি, মুনাফা সমান হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, অথবা আমি যদি লিখি মুনাফা সমান হচ্ছে টি আর মাইনাস সি। আচ্ছা, এখন এটা চিহ্নটা হচ্ছে পাই, এই চিহ্নটার নাম হচ্ছে পাই, এটাকে আমরা পাই বলি। এই পাই দিয়ে আমরা কি করি, মুনাফাটাকে বোঝানোর চেষ্টা করি। যেমন আমরা এই আর দিয়ে সুদের হার বোঝাই, ডব্লিউ দিয়ে মজুরি বোঝাই, পি দিয়ে পি বোঝানোর চেষ্টা করি, ঠিক একইভাবে পাই একটি শব্দ যেটাকে দিয়ে আমরা কি করি, আমরা কি প্রকাশ করার চেষ্টা করি, প্রকাশ করি হচ্ছে মুনাফা। আর মুনাফা হচ্ছে খরচ, মানে রেভিনিউ মাইনাস কস্ট, অর্থাৎ আয় বিয়োগ ব্যয়। তাহলে মুনাফা সমান আমি যদি লিখি মোট আয় বাদ হচ্ছে কি মোট ব্যয়। তাহলে সংক্ষেপে লিখলে আর লিখলাম হচ্ছে রেভিনিউ, সি হচ্ছে কস্ট অর্থাৎ খরচ, তাহলে মোট আয় সমান মোট ব্যয়, যেটা আমি এখানে লিখেছি টোটাল রেভিনিউ মাইনাস হচ্ছে টোটাল কস্ট, এটা হচ্ছে মুনাফা। এখন প্রশ্ন হচ্ছে এই মুনাফা সর্বোচ্চকরণ করতে যে একজন ফার্ম কতটুকু উৎপাদন করবে, অর্থাৎ সে ভারসাম্য কোথায় লাভ করবে, তার মানে ভারসাম্যের পরিমাণটা কতটুকু হবে। তাহলে ভারসাম্যের শর্ত হচ্ছে, আমি যদি লিখি মার্জিনাল রেভিনিউ সমান হচ্ছে মার্জিনাল কস্ট, এটাকে আমরা বলি প্রথম শর্ত। সেটা হচ্ছে কি মার্জিনাল রেভিনিউ মাইনাস মার্জিনাল কস্ট, অর্থাৎ প্রান্তিক আয় সমান প্রান্তিক ব্যয়। এখন এই প্রান্তিক আয় কি প্রান্তিক ব্যয় কি, এটা কিন্তু তৃতীয় অধ্যায় তোমাদের যেই প্রিয় ম্যাডাম আছেন আয়েশা ম্যাডাম, সে কিন্তু তোমাদের এটা পড়িয়েছেন। তাহলে আমি ধরেই নেব যে তোমরা এই জিনিস দুটি জানো। কোনটা? একটা হচ্ছে প্রান্তিক আয় কাকে বলে, প্রান্তিক ব্যয় কাকে বলে। তারপর আমি অতি সংক্ষেপে বলছি, প্রান্তিক ব্যয় হচ্ছে অতিরিক্ত এক একক উৎপাদন করার জন্য একজন উৎপাদকের যে অতিরিক্ত খরচ হয় সেটা হচ্ছে প্রান্তিক ব্যয়। ঠিক একইভাবে অতিরিক্ত এক একক আমরা দেখে এসেছি যে এই ধরনের একটি খরচ রেখা হয়। এখন এটা হচ্ছে উৎপাদন, এটা আমি খুব সংক্ষেপে ছবিটা আগে বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমার প্রথম শর্ত হচ্ছে মার্জিনাল রেভিনিউ সমান মার্জিনাল কস্ট। এই সমান চিহ্ন মানে হচ্ছে যেই বিন্দুতে, আমি যদি বিন্দুর কথা বলি, যেই বিন্দুতে দুটি সমান হবে সেই বিন্দুটাই হচ্ছে কি সমান। অর্থাৎ এই ক্ষেত্রে কি হচ্ছে আগে পরে আমার দেখার বিষয় নয়, এই ক্ষেত্রে যেহেতু পরস্পরকে ছেদ করেছে অর্থাৎ একটা কমন বিন্দু, তাহলে এই বিন্দুতে কি হচ্ছে আমার প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় হচ্ছে সমান। এই বিন্দুতে কি হচ্ছে প্রান্তিক ব্যয় এবং প্রান্তিক আয় আমার সমান। এখন এই দুটি শর্তই কিন্তু আমার, আমি যদি এখানে দুইটা নাম দেই, এ এবং বি বিন্দুতে কিন্তু কার্যকর হয়েছে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে এখানে যদি আমি এতটুকু উৎপাদন করি, আমি যদি এতটুকু উৎপাদন করি অর্থাৎ এই সমতা বিন্দুতে যদি ধরে আমি উৎপাদন করি, সেক্ষেত্রে আমরা কি দেখছি, আমরা দেখছি যে আয় হচ্ছে, প্রান্তিক আয় হচ্ছে আমার এই অংশটা আর প্রান্তিক ব্যয় হচ্ছে এই অংশটার। তাহলে আমার আয়ের চেয়ে ব্যয়টা কিন্তু বেশি। তাহলে দেখা যাবে কি আয়ের চেয়ে ব্যয় যদি বেশি হয় সেটা অর্থনীতি পড়ার দরকার নেই, সাধারণ লোকেও বোঝে সেটা কি হয়, খরচটা কি হয়, বেশি যদি হয় তাহলে ক্ষতি হয়। তাহলে উৎপাদক কিন্তু এই বিন্দুতে ভারসাম্য লাভ করবে না, কারণ এক্ষেত্রে তার কি হয়েছে, সে যতটুকু আয় করেছে তার ব্যয় তার চেয়ে বেশি।
কিন্তু এখান থেকে বাদ দিয়ে সে যদি তার উৎপাদন বাড়ানো শুরু করে, তাহলে আমরা এখানে দেখছি ব্যয় কম আয় বেশি, এখানে ব্যয় কম আয় বেশি, অর্থাৎ আস্তে আস্তে গ্যাপটা বেড়ে যাচ্ছে। তার মানে এরকম বেড়ে যেতে 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 একটা পর্যায়ে এসে এখানেও কিন্তু সমান, কিন্তু কি দেখা যাচ্ছে, আমি কিন্তু অনেকখানি জায়গা আমি পেয়েছি অতিরিক্ত। তাহলে এর পরে যদি আমি আবার যাই, সেক্ষেত্রে দেখছি আমার যতটুকু আয় হচ্ছে প্রান্তিক, তার চেয়ে ব্যয় আমার বেশি হচ্ছে। তাহলে আমি এখানেও যাব না। আবার এখানে কেন যাব না, তার আগেও বেশি, এখানেও বেশি। কিন্তু যদি এই বিন্দুতে আমি সমান নির্ধারণ করি, তাহলে দেখা যাচ্ছে আমার মোট আয় যেটা, সেটা আমার কি হয়, বেশি হয়। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মূল কথা যেটা হচ্ছে যে শুধুমাত্র মার্জিনাল রেভিনিউ সমান মার্জিনাল কস্ট যদি সমান হয়, তাহলেই ভারসাম্য হবে। এটা হচ্ছে 1 নাম্বার। কিন্তু এটার সাথে আরো কিছু প্রয়োজন আছে। সেটা হচ্ছে কি, পর্যাপ্ত যদি আমি বলি, সেটা হচ্ছে আমার এই মার্জিনাল রেখা অর্থাৎ প্রান্তিক আয় রেখা যেটা ছিল, তার ঢালটা আমার মার্জিনাল যে কস্ট কার্ভটা তার চেয়ে কি হবে, কম হবে। তাহলে যদি আমি আবার ছবিটাতে আসি, আমি এটা আঁকলাম মার্জিনাল কস্ট, এটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ। তাহলে এখানেও সমান, এখানেও সমান, কিন্তু এখানে দেখছি ঢালটা আমার কি, কার বেশি ঢাল, আমার এখানে কিন্তু যেই ঢাল আমার মার্জিনাল কস্টের যে ঢাল, এক্ষেত্রে মার্জিনাল কস্টের ঢালটা আমার কি আছে, বেশি আছে। এবং আরেকটা জিনিস, এই কথাটাকে আমরা অন্যভাবে ব্যাখ্যা করতে পারি, যে ক্ষেত্রে মার্জিনাল রেখাকে মার্জিনাল কস্ট কার্ভ নিজ দিক থেকে ছেদ করবে। এটাও ছেদ করেছে, এটাও ছেদ করেছে, পার্থক্য হচ্ছে এটা এসে এদিক দিয়ে ছেদ করলো, আর এটা ছেদ করলো কোন দিক দিয়ে, নিচ দিক দিয়ে ছেদ করলো। তাহলে এখানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে ক্ষেত্রে মার্জিনাল কস্ট কার্ভ মার্জিনাল রেভিনিউ রেখাকে নিচ দিক দিয়ে ছেদ করবে, অথবা আমরা বলতে পারি এটা ঢাল কি হবে, কম হবে, এটা ঢাল আমার বেশি হবে। তাহলে ভারসাম্যের শর্ত হচ্ছে দুটি। প্রথমটা হচ্ছে কি, মার্জিনাল রেভিনিউ সমান মার্জিনাল কস্ট, অর্থাৎ প্রান্তিক আয় সমান প্রান্তিক ব্যয়। আর দ্বিতীয় হচ্ছে কি, রেখার ঢাল। রেখার ঢাল হচ্ছে কোনটা, আমরা দেখলাম মার্জিনাল রেভিনিউ রেখার যে ঢাল, এটা যদি আমি শুধু এই কথাটা লিখি তাহলে ক্লিয়ার হবে না। রেখার ঢাল অর্থাৎ মার্জিনাল রেভিনিউ রেখার যে ঢাল, সেটা মার্জিনাল রেখার ঢালের চেয়ে কি হবে, কম হবে। এই দুটি শর্ত যখন পালন হবে, সেক্ষেত্রেই আমি কি করব, ভারসাম্য লাভ করব। এটা পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, অপূর্ণ প্রতিযোগিতা বাজারের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। এখন ডিফারেন্স যেটা হচ্ছে, তাহলে দুটি শর্ত থাকলো, একটি হচ্ছে মার্জিনাল কস্ট সমান মার্জিনাল রেভিনিউ হবে, আবার রেখার ঢাল কি হবে, মার্জিনাল রেভিনিউ রেখার ঢালটা মার্জিনাল রেভিনিউ রেখার ঢালের চেয়ে কম হবে। এটা গেল ভারসাম্যের শর্ত। এখন আমরা যে দেখব যে ভারসাম্য লাভ করার পরে ওই জায়গায় উৎপাদকের কি হয়, অর্থাৎ মুনাফাটা কি পরিমাণ হয়। মুনাফা কি স্বাভাবিক মুনাফা হয়, নাকি অস্বাভাবিক মুনাফা হয়, নাকি ক্ষতি হয়। এখন কথা হচ্ছে, যখন স্বল্পকালীন বাজার নিয়ে আমরা কথা বলছি, আবার সাথে বলছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আমরা বৈশিষ্ট্যের সময় বলেছিলাম সে কি করতে পারে, সে অবাধে প্রবেশ এবং প্রস্থান করতে পারে। এই বিভিন্ন কারণে দেখা যায় স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম 3 ধরনের অবস্থার সম্মুখীন হতে পারে। একটা হতে পারে স্বাভাবিক মুনাফা, আরেকটা হতে পারে অস্বাভাবিক মুনাফা, আরেকটা হতে পারে ক্ষতি। এই 3টা সিচুয়েশন তার ক্ষেত্রে হতে পারে। এখন এটা ব্যাখ্যা করার আগে আমি তোমাকে দুটি ছবি একটু মনে করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে, তাহলে পুরো জিনিসটাতে আমি কি দেখলাম, একটা হচ্ছে প্রফিট সমান হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, মোট আয় বিয়োগ মোট ব্যয়।
এখন এই মোট আয়টাকে আমি সরাসরি যদি না জানি আমি কি করতে পারি, অ্যাভারেজ রেভিনিউ গুণন কোয়ান্টিটি। আবার টোটাল কস্টটাকে আমি কি করতে পারি, অ্যাভারেজ কস্ট গুণন কোয়ান্টিটি। অর্থাৎ আমি যদি গড় আয় জানি, আবার যদি পরিমাণটাকে জানি, আমি এটুকু জানি, এটা আমার ছোট ক্লাসের বাচ্চারাও জানে যে মোটকে যদি সংখ্যা দিয়ে ভাগ দেই তাহলে যেমন গড় পাই, ঠিক একইভাবে গড়কে যদি সংখ্যা দিয়ে গুণ করি তাহলে মোট আমি বের করতে পারি। তাহলে আমি মোট আয়টাকে আমি কিভাবে বের করতে পারি, আমি যদি গড় আয় জানি এবং সাথে যদি ওই যে ভারসাম্য পরিমাণটা আমি জানি তাহলে আমি কি পাই, মোট আয় পাই। আবার ঠিক একইভাবে আমি যদি গড় খরচ জানি আবার কি পাই, আমি যদি ভারসাম্য পরিমাণ পাই তাহলে কিন্তু আমি মোট খরচ বের করতে পারি। তাহলে দেখো তোমাদের যেটা মাথায় রাখতে হবে যে প্রথমে আমি কি করব, এই দুটি জিনিস দিয়ে আমি ভারসাম্য পরিমাণ বের করব, ভারসাম্য পরিমাণ নির্ধারণ করব। এর পরবর্তীতে কাজ হচ্ছে ওই পরিমাণ দ্রব্যের ক্ষেত্রে, অর্থাৎ ওই পরিমাণ ভারসাম্য দ্রব্যের ক্ষেত্রে আমার গড় আয় কত, গড় ব্যয় কত। আমি যদি এখন গড় আয় আর গড় ব্যয় জানি তাহলে আমি সংখ্যা দিয়ে যদি গুণ করি, অর্থাৎ কোয়ান্টিটি দিয়ে যদি গুণ করি তাহলে আমি মোট আয় এবং মোট ব্যয় আমি বের করতে পারি, তাহলে আমি মুনাফা বের করতে পারি। আরেকটি বিষয় হচ্ছে আমি যখন সংখ্যা জানি, আমি যদি গাণিতিকভাবে ব্যাখ্যা করি, আমি যদি বলি যে আমার গড় আয় হচ্ছে 5 টাকা, কোয়ান্টিটি হচ্ছে 5 একক, 5 পাঁচা 25, আমার গড় খরচ হচ্ছে 3 টাকা, আমার কোয়ান্টিটি হচ্ছে 5, 3 পাঁচা 15, তাহলে আমি কিন্তু এখানে আমার প্রফিট কত আমি বুঝতেই পারছি, আমার প্রফিট হচ্ছে 10 টাকা। কিন্তু আমি যদি ছবি আঁকি, ছবি আঁকার সময় তাহলে আমার কি করতে হবে, আমি যেহেতু টোটাল আয় আমার ছবিতে কিন্তু টোটাল আয় এবং টোটাল কস্ট কার্ভ কোথাও থাকবে না, তাহলে আমি কিভাবে বের করব, আমার চিত্রে থাকবে অ্যাভারেজ রেভিনিউ রেখা, অ্যাভারেজ কস্ট কার্ভ, তাহলে আমি এটা দিয়ে যদি গুণ করি তাহলেই কিন্তু এই দুটি আমি পেয়ে যাচ্ছি। আচ্ছা, আরেকটি কথা আমি কি বলেছিলাম যে স্বাভাবিক মুনাফা হচ্ছে ওই পরিমাণ যেই পরিমাণটাকে আমরা না দিলে উৎপাদক উৎপাদন কাজে নিয়োজিত থাকতে পারবে না। তাহলে এখানে আমার খরচ হয়েছে কত, গড় খরচ হয়েছে 3 টাকা, 3 পাঁচা 15 টাকা। এখন আমি যদি এই দ্রব্যটাকে 15 টাকায় বিক্রি করতে পারি তাহলে সেটা হবে স্বাভাবিক মুনাফা। অর্থাৎ এই যে 3 টাকা আমি গড় খরচ বললাম তার ভিতরে কিন্তু তার খরচটা ধরা আছে। আর যদি আমি 5 টাকা বিক্রি করি 25 টাকা, তাহলে আমি দেখলাম সে 10 টাকা যে মুনাফা পেয়েছে সেটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। আর যদি সে 2 টাকা বিক্রি করে তাহলে সে পাচ্ছে 10 টাকা, তাহলে তার খরচ হচ্ছে, লস হচ্ছে কত, তার লস হচ্ছে 5 টাকা। তাহলে এটা যদি আমি গাণিতিকভাবে ব্যাখ্যা করি এটা কিন্তু খুব সহজ, আমি গুণ বিয়োগ করলেই আমি পেয়ে যাচ্ছি। কিন্তু জটিলতাটা হচ্ছে যখন আমরা চিত্রে ব্যাখ্যা করি, আমি যখন চিত্রে ব্যাখ্যা করি তখনই কিন্তু তোমাদের মধ্যে একটু জটিলতা দেখা দেয়। তাহলে আমি ফিরে যাচ্ছি, প্রথমে আমাদের কি কাজ হচ্ছে, ভারসাম্য শর্ত বের করা। তো ভারসাম্যের শর্ত কি, দুটি শর্ত, প্রথমটা হচ্ছে মার্জিনাল কস্ট সমান মার্জিনাল রেভিনিউ হবে, আর দ্বিতীয় শর্ত হচ্ছে আমার মার্জিনাল রেভিনিউ যে রেখা সেটা ঢালটা অবশ্যই মার্জিনাল কস্ট কার্ভের ঢালের চেয়ে ছোট হবে, অথবা বলা যায় মার্জিনাল রেভিনিউ রেখাটাকে মার্জিনাল কস্ট কার্ভ নিচ দিক থেকে ছেদ করবে। এখন আমি চিত্রে যাওয়ার আগে আমি একটু মনে করিয়ে দেই যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আসলে কি হয়। আমরা বলেছিলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেটা হয় যে কোয়ান্টিটি 1 2 3 4 প্রাইস ফিক্স থাকে, অর্থাৎ আমি প্রতিটা এককের ক্ষেত্রে 10 টাকা। আমি যদি টোটাল রেভিনিউ বের করি, গুণ করলাম 10 20 30 40। আমি যদি গড় বের করতে চাই, গড় হচ্ছে এটাকে এটা দিয়ে ভাগ করা, তাহলে
10/1 হচ্ছে 10, 20/2 হচ্ছে 10, 30/3 হচ্ছে 10, 40/4 হচ্ছে 10। আবার প্রান্তিক যদি বলি, প্রান্তিক আয় হচ্ছে অতিরিক্ত 1 একক বিক্রয় করার ফলে যেই অতিরিক্ত আয় লাভ করলো। তাহলে যখন 1 একক বিক্রি করে তখন পায় 10 টাকা, 2 একক বিক্রি করলে পায় 20 টাকা। তাহলে অতিরিক্ত কত? অতিরিক্ত কিন্তু 10। আবার 2 থেকে 3-এ যখন যায় অতিরিক্ত পায় 10, তাহলে এখানে হচ্ছে 10। 3 থেকে যখন 4-এ যায় 30 থেকে তখন 40 হয়, এখানে হচ্ছে 10। তাহলে এটা খুব সহজেই আমরা দেখলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে 3টা জিনিস অর্থাৎ দাম, গড় আয় এবং প্রান্তিক আয় সবগুলি সমান, অর্থাৎ 10 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 10, অর্থাৎ কোয়ান্টিটি যেটাই হোক না কেন আমি দেখলাম গড় এবং প্রান্তিক আয় আমার প্রতিটা ক্ষেত্রে একই আছে, এবং এটাকে আমি আবার দেখলাম দামও আমার একই আছে। তাহলে এই জন্যই কিন্তু আমরা এখানে যে ছবিটা আঁকি সেই ছবিটা কিরকম হয় দেখতে? তাহলে দেখা যাচ্ছে যে 1 একক যখন দাম তখন 10 টাকা, 2 একক হলো 10, তার মানে গড় এবং প্রান্তিক প্রত্যেকটা জায়গায় সমান, এবং এই জন্যই রেখাটা কি হয়? ভূমি অক্ষের সমান্তরাল। তোমাদের এই জিনিসটা কিন্তু বারবার বলার উদ্দেশ্য হচ্ছে এই চিত্র আঁকার সময় এটা আমার মাথায় রাখতে হবে। যখনই একটা বাজারের কথা বলবে তখন আমার যেহেতু ভারসাম্যের শর্ত হচ্ছে মার্জিনাল কস্ট সমান মার্জিনাল রেভিনিউ, তাহলে আমার রেখার ডিজাইনটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। এখন আরেকটি চিত্র, আমার যেহেতু খরচের বিষয় আছে, একটা হচ্ছে অ্যাভারেজ কস্ট কার্ভ লাগবে আমার, আরেকটা লাগবে আমার মার্জিনাল কস্ট কার্ভ। তোমরা এই ছবিটা খেয়াল করবে, আমরা জানি আমরা গড় খরচের সর্বনিম্ন বিন্দু দিয়ে মার্জিনাল খরচ রেখাটা উপর দিকে চলে যায়। আমি যদি আলাদা আলাদাভাবে চিন্তা করি, দুটি রেখাই কিন্তু একটু ইউ আকৃতির, এটাও ইউ আকৃতি, এটাও ইউ আকৃতির। উৎপাদন যখন বৃদ্ধি পেতে শুরু করে দুটাই কিন্তু কমতে থাকে, কমে কমে একটা জায়গায় সর্বনিম্ন হয়, তারপর খরচ কিন্তু আবার বৃদ্ধি পেতে শুরু করে। এটা কিন্তু শুধুই মনে করিয়ে দেওয়ার জন্য আমি বলছি, কারণ এটা তোমরা পড়েছো। তাহলে আমরা কি দেখলাম? এটা হচ্ছে গড় খরচ রেখা, এটা হচ্ছে প্রান্তিক খরচ রেখা, এবং গড় খরচ এবং প্রান্তিক খরচের একটি সম্পর্ক আছে, যখন কমে দুটিই কমে, যখন বাড়ে দুটিই বাড়ে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যখন কমে তখন প্রান্তিক খরচটা বেশি হারে কমে, কারণ রেখা দিয়ে তোমরা সব সময় মাথায় রাখবে যেই রেখাটার অবস্থান নিচে তার মানে তার পরিমাণ কম, যেই রেখাটার অবস্থান উপরে তার পরিমাণটা হচ্ছে ওই বিন্দুতে বেশি, আর যে বিন্দুতে দুটি রেখা সমান বা একই বিন্দু সেখানে হচ্ছে দুটার পরিমাণ সমান। তাহলে যদি আমি এদিকে তাকাই, এক্ষেত্রে দেখা যাচ্ছে যখন দুটি কমছে এই প্রান্তিক কিন্তু দুই জায়গায় আস্তে আস্তে নিচে, অর্থাৎ গড় খরচের চেয়ে প্রান্তিক খরচটা কম। আবার দুটি একটা জায়গায় এসে সমান হলো, সমান হওয়ার পর কিন্তু দুটি আবার বাড়ছে, বা যখন বৃদ্ধি পায় তখনও কিন্তু কি দেখছি? মার্জিনাল খরচটা কিন্তু বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে মূল যেই কথাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যখন দুটি কমে প্রান্তিক খরচটা বেশি হারে কমে, আবার যখন বৃদ্ধি পায় তখন প্রান্তিক খরচ রেখাটা বেশি হারে বৃদ্ধি পায়। এবং কখন বৃদ্ধি পাওয়া শুরু করে? যখন পরস্পর সমান হয় তারপরেই কিন্তু এই ডিফারেন্সটা বাড়তে শুরু করে। তাহলে আমাদের তিনটি ছবি, তিনটি বলবো না, আমি দুটি ছবি তোমাদের একটু মাথায় দেওয়ার চেষ্টা করলাম। তাহলে এই পাশে যদি আমি একটু দেখে রাখি তোমাদের সুবিধার্থে, এটা হচ্ছে কি রেখা? আমার গড় খরচ রেখা, অ্যাভারেজ রেভিনিউ সমান মার্জিনাল রেভিনিউ। আর আমার এই রেখাটার সম্পর্কটা কেমন হবে? এই সম্পর্কটা থাকবে খরচের ক্ষেত্রে। এই বৈশিষ্ট্য দুটো কিন্তু সবসময় প্রযোজ্য। তার মানে এই রেখার যে বৈশিষ্ট্য এটা কিন্তু পূর্ণ অপূর্ণ সব জায়গায় একই থাকবে।
আর এটা পার্থক্য হচ্ছে কখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একরকম হবে, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আরেক ধরনের হতে পারে। তাহলে আমরা এখন আবার চলে যাই ভারসাম্যের ক্ষেত্রে। তাহলে কোন ধরনের বাজার বলছি? প্রথম হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমে ভারসাম্য পরিমাণ নির্ধারণ করা। তো ভারসাম্যের শর্ত আমরা কি বললাম? এখানে আমরা লিখতে পারি আয়, ব্যয়, দাম, অথবা লিখতে পারি আচ্ছা অ্যাভারেজ। আর এই পাশটা হচ্ছে উৎপাদনের পরিমাণ। প্রথমে আমরা এই চিত্রটা এঁকে নেব, অর্থাৎ একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেহেতু আমার শর্ত হচ্ছে এই দুইটা সমান, তাহলে আমি এই চিত্রটা আগে এঁকে নিলাম। সেই চিত্রটা কি? এটা, অর্থাৎ ভূমি অক্ষের সমান্তরাল। এখন তাহলে ভারসাম্য কোথায় হবে? যে ক্ষেত্রে মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ সমান হবে। তাহলে আমি প্রথমে তাহলে একটা কি আঁকি? একটা মার্জিনাল কস্ট কার্ভ এঁকে নিলাম, এটার নাম হচ্ছে মার্জিনাল কস্ট। তাহলে ভারসাম্য বিন্দু কোনটা? এই বিন্দু। কেন এই বিন্দু? এই বিন্দুতে মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ সমান, আবার একই সাথে নিচ দিক থেকে ছেদ করেছে। এখন হচ্ছে কথা, তোমাদের এতটুকু রেখা যদি নাও আঁকো তাহলেও কিন্তু সমস্যা নেই। আমরা যদি এতটুকু আঁকি, এখান থেকে আঁকি, তাতেও কিন্তু আমার এই যে একটা বৈশিষ্ট্য, আমি এতটুকু এঁকে যেতেও পারি, না আঁকলেও আমার তেমন সমস্যা নেই। তাহলে দেখা যাচ্ছে এই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। আমি ভারসাম্য বিন্দুর একটা নাম দিলাম, সেটা হচ্ছে ই। তাহলে প্রাথমিক শর্ত কি পূরণ হলো? এই বিন্দুতে মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ সমান। আর 2 নম্বরে হচ্ছে এই বিন্দুতে মার্জিনাল রেভিনিউ রেখার যে ঢাল আর মার্জিনাল কস্ট কার্ভের যে ঢাল আর রেভিনিউ কার্ভের যে ঢাল, এই ঢালের চেয়ে এই ঢালটা বেশি, অর্থাৎ মার্জিনাল রেভিনিউ রেখার ঢাল মার্জিনাল কস্ট কার্ভের ঢালের চেয়ে কম। তাহলে দুটি শর্ত পূরণ হওয়াতে আমার এই বিন্দুটা হচ্ছে ভারসাম্য বিন্দু। আবার বলছি, এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। আমার কাজ কিন্তু ভারসাম্য পরিমাণ বের করা, এবং আমাদের মূল টার্গেট কিন্তু মুনাফার পরিমাণ বের করা। অর্থাৎ ওই উৎপাদক কি স্বাভাবিক মুনাফা লাভ করে, নাকি অস্বাভাবিক মুনাফা লাভ করে, নাকি ক্ষতির শিকার হয়, আমাদের মূল বিষয়টা কিন্তু সেক্ষেত্রে। কিন্তু তার আগে আমার কি করতে হচ্ছে? তার ভারসাম্য পরিমাণটা বের করতে হচ্ছে। আবার ভারসাম্য পরিমাণ বের করার জন্য আমার কি লাগছে? বিন্দুর প্রয়োজন হচ্ছে। তাহলে এটা পেলাম ভারসাম্য বিন্দু। এখন কিন্তু আমার কাজ হচ্ছে এই বিন্দু, যেহেতু ভূমি অক্ষে আমি পরিমাণ দেখাচ্ছি, তাহলে এই সোজা আমি আগেও যাব না, পরেও যাব না, আমার এই বিন্দুতে আমার ভারসাম্য পরিমাণ কত? ভারসাম্য পরিমাণ হচ্ছে ও এম। এখানে লিখে রাখি ভারসাম্যের শর্ত হচ্ছে মার্জিনাল রেভিনিউ সমান মার্জিনাল কস্ট, আরেকটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ ঢাল এটা হচ্ছে 1, আর হচ্ছে এটা হচ্ছে এভারেজ কস্ট কার্ভ, এটা হচ্ছে মার্জিনাল কস্ট কার্ভ। এতটুকু আমি এঁকে রাখলাম। আচ্ছা, আর আমরা কি বললাম? মুনাফা হচ্ছে কি? মুনাফা হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। এখন এই টোটাল চিত্রে আমি কিন্তু কোথাও আমার কি নাই? মোট আয় রেখা কিন্তু নাই। কি কি আছে? একটা আছে গড় আয় রেখা, প্রান্তিক আয় রেখা। এটা হচ্ছে কি রেখা? প্রান্তিক খরচ রেখা। তাহলে আমার যদি এটা জানতে হয়, তাহলে আমি একটু তাকাই। তাহলে ভারসাম্য বিন্দুর পর থেকে আমি এই ধরে যেই রেখাটা অঙ্কন করলাম, তাহলে ভারসাম্য বিন্দু হচ্ছে ই, আর ভারসাম্য পরিমাণ হচ্ছে কতটুকু? ও এম। তাহলে কোয়ান্টিটি সমান কত পেলাম? আমি পেলাম ও এম। আচ্ছা, এখন এই ক্ষেত্রে
আমার গড় আয় কত। আবার যদি আমি এই পরিমাণের ক্ষেত্রে তাকাই, এই রেখার দিকে তাকাই, তাহলে আমি দেখছি গড় আয় হচ্ছে এম ই, অর্থাৎ এ আর সমান হচ্ছে এম ই। এতটুকু আমরা বুঝতে পারলাম যে, কারণ আমরা সবসময় খেয়াল করব এই পরিমাণ দ্রব্যের ক্ষেত্রে আমি এই রেখা ধরে ধরে আমি চলে যাব, এটা হচ্ছে গড় আয়, এতটুকু হচ্ছে গড় প্রান্তিক আয়, এতটুকু হচ্ছে প্রান্তিক ব্যয়। আমার এখন তাহলে আমি কতটুকু পেয়ে গেলাম, আমি যদি এটাকে এটা দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাব এটা। এখন ও এম গুণন হচ্ছে এম ই মাইনাস টি সি, আমি এতটুকু লিখে রাখলাম। এখন এটা গুণন এটা, অথবা এটা সমান্তরাল কিন্তু এতটুকু, ও পি আর এম ই সমান, আবার ও এম আর পিই কিন্তু সমান। আমি যখন এটা দিয়ে এটা গুণ করব, তাহলে আমি যদি একটাকে দৈর্ঘ্য একটাকে প্রস্থ মনে করি, তাহলে এই যে বিপরীত বাহু সমান এবং সমান্তরাল যদি হয়, তাহলে ক্ষেত্রফলের গুণফলটা আমি কি বলছি, দৈর্ঘ্য গুণ যদি প্রস্থ হয়, তাহলে এটা গুণ এটা, তাহলে যেটা দাঁড়াচ্ছে ও এম ই পি। তাহলে এইটার সমান কি লেখা যায়, ও এম ই পি। তাহলে এতটুকু হচ্ছে আমার মোট আয়। আমরা যদি কখনো লিখি যে ও এম পিই, আমি বললাম ও এম পিই, ও এম পিই, এটা বললে কিন্তু কোনো ক্ষেত্র বোঝা যায় না। এটাকে আমি বলতে পারবো যে আমার একটা জায়গা, আমি যদি কাউকে বলি যে তোমাদের বাড়ির সীমানাটা দেখাও, তুমি যদি বলো একটা এইখান থেকে এইখানকে বোঝা যাচ্ছে যে তোমার বাড়ির সীমানা কোথায়, এদিকে কি বোঝা যাচ্ছে। কিন্তু তুমি যদি এটাকে এভাবে বলো যে ও এম ই পি, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে এই একটা ক্ষেত্র। অথবা আমি যদি বলি ই পি ও এম, তাতেও বোঝা যায়। যদি বলি পি ও ই এম, তার মানে আমি এক জায়গা থেকে শুরু করলাম আরেক জায়গায় শেষ করলাম, সেটা যদি একটা বাউন্ডারি হয় তাহলে বোঝা যায় আমার জায়গাটা কতটুকু। আমি যদি এভাবে বলি এটাও বোঝা যাবে না, আমি যদি এভাবে বলি এটাও বোঝা যাবে না, আমি যদি এভাবে বলি এটাও বোঝা যাবে না। কিন্তু আমি যদি কিভাবে বলি, আমি যদি বলি এটা থেকে এভাবে বা এখান থেকে এভাবে, তাহলে কিন্তু আমার ক্ষেত্রটাকে বুঝায়। তোমাদের এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, তোমরা সাধারণত যে ক্ষেত্রে ভুলটা করো, তোমরা লেখার সময় লিখো অনেকে ও এম পিই, তাহলে আমরা বুঝি যে বেসিক যে নলেজটা, অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয়টাই তোমরা বোঝনি। অথবা কেউ লিখো ও পি এম ই, সেটাও কিন্তু হবে না। কথা আবারও কি বলছি, ক্ষেত্রটা বোঝানোর জন্য তুমি যেখান থেকে শুরু করবে সেখানে শেষ করবে, ও এম ই পি অথবা এম ই পি ও অথবা ই পি ও এম অথবা পি ও এম ই, তোমার এভাবে কিন্তু ক্ষেত্রটাকে বোঝাতে হবে। তাহলে আমি আবারও বলছি, তাহলে আমার এতটুকু হচ্ছে কি, এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ, আর এটা হচ্ছে কি আমার গড় আয়। তাহলে গড় আয়টাকে আমি কি করলাম, মোট আয়কে রূপান্তর করে ফেললাম। এখন প্রশ্ন হচ্ছে খরচের সাথে কি সম্পর্ক, আমার মূল কিন্তু এই খরচটা। এখন খরচ যদি একই সমান হয়, অর্থাৎ টোটাল রেভিনিউ সমান যদি টোটাল কস্ট হয়, তাহলে সিচুয়েশন হতে পারে তিনটি, টোটাল রেভিনিউ সমান টোটাল কস্ট, অথবা এটা সমান জিরো। এটা যদি দুইটা সমান হয়, আলটিমেটলি যেটা দাঁড়ায় টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট যদি জিরো হয়, তার মানেই হচ্ছে টোটাল রেভিনিউ সমান হচ্ছে টোটাল কস্ট। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে টোটাল রেভিনিউ গ্রেটার দেন টোটাল কস্ট। আরেকটা হতে পারে টোটাল রেভিনিউ লেস দেন টোটাল কস্ট। তিনটা সিচুয়েশন হতে পারে।
তোমরা বিষয়টা আবার একটু খেয়াল করো। আমি প্রথমেই কিন্তু একটি অংশ শেষ করে ফেলেছি। কেন শেষ করে ফেলেছি? আমি জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এআর এবং এমআর সমান, এই জন্য আগে রেখাটা আঁকলাম। আঁকার পরে যেটা করলাম, ভারসাম্য বিন্দু বের করলাম। ভারসাম্য বিন্দু বের করার পরে আমি ভারসাম্য পরিমাণ বের করলাম। এই পরিমাণ বের করার ফলে আমি যেহেতু এআরটাকে জানি, আমি কিন্তু টোটালটাকে বের করতে পারলাম। টোটাল কি বের করতে পারলাম? টোটাল আয়। এখন আমার দরকার হচ্ছে টোটাল ব্যয়। এখন টোটাল ব্যয়টাকে যদি আমি জানতে চাই, তাহলে আমার কোয়ান্টিটি কি আছে? কোয়ান্টিটি কিন্তু আমার ওএম রয়ে গেছে। এখন হচ্ছে গড় খরচ। গড় খরচ কিন্তু এখানে এখনো আমি রেখাটা অঙ্কন করিনি। এখন তোমাদের স্বাভাবিক সেন্সে কি বলে? স্বাভাবিক যেটা বোঝানো যায়, আমি যদি কোয়ান্টিটি কি বলছি, কোয়ান্টিটি গুণন এ আর মাইনাস কোয়ান্টিটি গুণন এ সি। এখন তোমরা দেখো, যেহেতু কোয়ান্টিটি দুই জায়গায় সমান, সেক্ষেত্রে এ আর যদি বড় হয়, এ আর আর এসি যদি সমান হয়, তাহলে অটোমেটিক কি হবে? টি আর সমান টিসি হবে। আবার এ আর যদি বড় হয় এসির চেয়ে, তাহলে কি হবে? টি আর বড় হবে টিসির চেয়ে। আবার যদি এ আর এসির চেয়ে বড় হয়, এটার চেয়ে যদি ছোট হয়, তাহলে কি হবে? টোটাল রেভিনিউ টোটাল কস্টের চেয়ে ছোট হবে। এই তিনটা জিনিস তোমরা আবার একটু বোঝার চেষ্টা করো। তোমরা কিন্তু এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তিনটা চিত্র আঁকার জন্য তোমরা মনে করো বিষয়টা জটিল, আসলে কিন্তু জটিল না। আমি আবারও বলছি, আমার মুনাফার সূত্রটা হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, মোট আয় বিয়োগ মোট ব্যয়। আবার বলছি, যখন মোট আয় এবং মোট ব্যয় সমান হয়, তখন সে স্বাভাবিক মুনাফা লাভ করে। আমি ভাবছি যে এটা জিরো হয়, কিন্তু ওই যে আমরা বলছিলাম স্বাভাবিক মুনাফা হচ্ছে খরচের একটা অংশ, তো সেই হিসাবে যদি দুটি সমান হয়, তাহলে সে কি লাভ করে? সে স্বাভাবিক মুনাফা লাভ করে। এখন আমরা চিত্র দেখলাম যে কোথাও আমার মোট আয় রেখা বা মোট ব্যয় রেখা নেই, কিন্তু কি আছে? আমার গড় আয় আছে, গড় ব্যয় আছে। তাহলে গড় আয়কে যদি আমি কোয়ান্টিটিতে গুণ করি, তাহলে আমি জানি যে মোট পেয়ে যাই। এখন আমি দেখলাম তিনটা সিচুয়েশন, যদি গড় আয় সমান গড় ব্যয় হয়, তাহলে মোট আয় সমান মোট ব্যয় হবে। আবার যদি গড় আয় বেশি হয়, গড় খরচ কম হয়, তাহলে মোট আয় বেশি হবে, মোট খরচ কম হবে। আবার যদি গড় আয় ছোট হয়, গড় খরচ বেশি হয়, তাহলে মোট আয় কম হবে, খরচটা বেশি হবে। তাহলে এই তিনটা সিচুয়েশনে এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা, এটা অস্বাভাবিক মুনাফা, এটা হচ্ছে ক্ষতি। এখন আমি কি জানতে চাই? খেয়াল করো, আমার কিন্তু গড় আয় অলরেডি বের করা আছে। আমার এখন কাজ হচ্ছে এই গড় খরচ নিয়ে। আমি যদি স্বাভাবিক মুনাফা অঙ্কন করতে চাই, তাহলে গড় খরচ অবশ্যই এখানে 1 হবে। যদি আমি অস্বাভাবিক মুনাফা বের করতে চাই, গড় খরচ অবশ্যই এটার নিচে থাকবে। আমি যদি ক্ষতি হতে চাই, তাহলে গড় খরচটা অবশ্যই এই বিন্দুর অর্থাৎ এই রেখার উপরে অবস্থান করবে। তাহলে আমার যে কাজটা হচ্ছে, আমি যেটা বের করতে চাই, আমার চিত্র বাকি অংশটা আমি সেভাবে অঙ্কন করব। এটা একটা সিস্টেমের কথা আমি বললাম। তাহলে আমি যদি এখন গড় খরচ রেখাটা আমি আঁকলাম, এটা হচ্ছে এসি। এখন আমরা এই ছবিটা আমি তোমাদের জন্য কেন এঁকে রেখেছি, যে আমার এই শর্তটা কিন্তু এখানে পূরণ হয়েছে। অর্থাৎ এই যে কথা ছিল গড় খরচ রেখা সর্বনিম্ন বিন্দু দিয়ে প্রান্তিক খরচ রেখা চলে যাবে, তাহলে এই হচ্ছে গড় খরচ রেখা আর এই হচ্ছে প্রান্তিক খরচ রেখা, এখান দিয়ে চলে গেছে। এতটুকু আমার পূরণ হয়েছে। এখন আমি এক্ষেত্রে দেখি যে আমার গড় খরচ কত। গড় খরচ যেহেতু এই বিন্দুতে আমার একই আছে,
তাহলে গড় খরচ হচ্ছে ME, তাহলে AC কত? AC হচ্ছে ME। তাহলে আমি যদি প্রথম থেকে তোমাদের জিনিসটাকে সহজ করি, তাহলে আমার কাজ হচ্ছে প্রফিট বের করা। এটা সমান হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। আমার এই ক্ষেত্রে আমি কি বের করব? কোয়ান্টিটি গুণন অ্যাভারেজ রেভিনিউ মাইনাস কোয়ান্টিটি গুণন অ্যাভারেজ কস্ট। আমি এখানে দেখলাম কোয়ান্টিটি হচ্ছে OM, অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে ME, এখানে হচ্ছে OM গুণন ME, দুটাই সমান। অতএব এখানে হচ্ছে OMEP, OMEP। তাহলে আমার যেহেতু গড় খরচ এবং গড় আয় দুটাই সমান, তাহলে দেখা যাচ্ছে আমার মোট আয় হচ্ছে কত? OMEP, আবার মোট ব্যয় হচ্ছে OMEP। তাহলে এখানে আমার যেহেতু দুটাই সমান, প্রফিট সমান 0, বিয়োগফল 0, কিন্তু 0 মানে আবার কি দাঁড়াচ্ছে? 0 মানে দাঁড়াচ্ছে স্বাভাবিক মুনাফা। 0 মুনাফা মানে হচ্ছে কি? স্বাভাবিক মুনাফা। তাহলে আমরা একটা সিচুয়েশনকে ব্যাখ্যা করলাম, সেটা কোনটা? যে আমার গড় আয় আর গড় ব্যয় যদি সমান হয়, তাহলে আমি যেটা লাভ করি সেটাকে আমি নাম দিয়েছি স্বাভাবিক মুনাফা। এখন আরেকটা সিচুয়েশন আমরা দেখি। আমরা এই অংশটাকে আমরা কি রাখলাম? OM কিন্তু আমরা পেয়েছি, আর এটাকেও আমরা পেয়েছি। এখন যদি আমার গড় খরচ রেখাটা এমন হয়, গড় খরচ রেখাটা যদি এমন হয়, এক্ষেত্রেও কিন্তু অ্যাভারেজ কস্ট কার্ভের সর্বনিম্ন বিন্দু দিয়ে মার্জিনাল কস্ট কার্ভ চলে গিয়েছে। তাহলে আমার ভারসাম্য পরিমাণ কিন্তু OM, আর গড় আয় হচ্ছে ME। এখন আমার বের করতে হবে গড় খরচ। আমি জানি এই রেখাটা যেহেতু এখানে, তার মানে গড় খরচ হচ্ছে M। এটার একটা আমি নাম দেই, এটার নাম দিলাম E1। তাহলে গড় খরচ কত? ME1। তাহলে মোট খরচ কত? মোট খরচ হচ্ছে এটা গুণন এটা। তাহলে আমার এই ক্ষেত্রফল বের করার জন্য আমার এদিকে একটা কি দিতে হবে? একটা দাগ দিতে হবে। কেননা ক্ষেত্রফল হচ্ছে এটা গুণ এটা, তার মানে এই ক্ষেত্রটা বোঝানোর জন্য আমি একটা দাগ দিয়ে নিলাম। তাহলে এটা সমান এটা, এটা সমান এটা। তাহলে এটার কিন্তু মানে এই না যে আমার দাম OP1, তা কিন্তু না। আমার দাম হচ্ছে OP, কিন্তু আমি এটা সমান্তরাল করার জন্য একটা দাগ দিলাম এবং তার নাম দিলাম OP1। তাহলে ME1 হচ্ছে আমার গড় খরচ। তাহলে মোট খরচ হচ্ছে কত? OME1 P1। এখন আমার মোট আয় হচ্ছে OMEP, আর মোট খরচ হচ্ছে এই অংশটা। আমার কিন্তু এই বিন্দুর কোনো প্রয়োজন নেই। আমার কিন্তু কাজ হচ্ছে শুধুমাত্র, প্রথমে কাজ হচ্ছে ভারসাম্য বিন্দুতে MC আর MR কোথায় সমান, আর সেই অনুযায়ী আমার কোথায় AC। তাহলে আমার কি হচ্ছে? এখন আমি দেখি যে আমার এই অংশটা বড়, এই অংশটা ছোট। তাহলে বাড়তি কোন অংশটা রয়ে গেল? P1 E1 EP। তাহলে এটা হচ্ছে, যেহেতু আয়ের চেয়ে এখানে কি দাঁড়াচ্ছে? টোটাল রেভিনিউ গ্রেটার দেন টোটাল কস্ট। তাহলে এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা, যেটাকে আমরা বলি সুপার নর্মাল প্রফিট। তাহলে এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। তাহলে যেটা দাঁড়াচ্ছে, আমার যদি কখনো
মোট আয় বড় হয়, মোট খরচ ছোট হয়, তাহলে সেখানে আমরা কি পাই? অস্বাভাবিক মুনাফা পাই। এটা ছিল আমার প্রাথমিক ভারসাম্য আমরা পেয়েছিলাম। এখন যদি এমন হয় যে আমি যে খরচের কথা বলছি সেই খরচ রেখাটা আমার যদি এমন হয়, এসিটা যদি এখানে হয়, তাহলে কি হয়? তাহলে গড় খরচ আমি কি করব? ভারসাম্য পরিমাণ সোজা চলে যাব এখানে। তাহলে এটার একটা নাম দিয়ে দেই E3। তাহলে আমার গড় খরচ কত? ME3। তাহলে গড় খরচ হচ্ছে ME3। তাহলে মোট খরচ কত? ঠিক একইভাবে ক্ষেত্রফল বের করার জন্য আমি এখানে একটা বিন্দু নিলাম। তাহলে হচ্ছে OME3P3। এবং এক্ষেত্রে আমি দেখলাম মোট আয় হচ্ছে OMEP আর মোট ব্যয় হচ্ছে OME3P3। তাহলে মোট আয়ের চেয়ে মোট ব্যয়টা যেহেতু বেশি, এই অংশটা বেশি, তার মানে এটা হচ্ছে আমার ক্ষতি। তাহলে কতটুকু পেলাম? এই প্রফিট সমান লিখলাম কিন্তু সূত্র হিসাবে, তাহলে PE3P3, তাহলে এই অংশটা কি হলো? ক্ষতি। তাহলে এই অংশটা হলো ক্ষতি। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে আমি কিন্তু তোমাদের অঙ্কন পদ্ধতিটা সহজ করার জন্য যেটা বলছি, আমি কিন্তু AR রেখা আঁকবো, MC রেখা আঁকবো। তারপরে যদি আমার এসি রেখাটা এদিক দিয়ে যায় তাহলে এক সিচুয়েশন, যদি নিচ দিয়ে যায় আরেক সিচুয়েশন, যদি উপর দিয়ে যায় তাহলে আরেকটি সিচুয়েশন ব্যাখ্যা করে। অর্থাৎ যদি এই বিন্দুতে, আগে পরে আমরা কিন্তু দেখবো না, আমরা দেখবো ভারসাম্য বিন্দুতে গড় আয় কোথায়, গড় খরচ কোথায়। যদি গড় আয়ের চেয়ে গড় খরচ উপরে থাকে তাহলে ক্ষতি, যদি একই বিন্দুতে থাকে তা স্বাভাবিক মুনাফা, যদি নিচে থাকে তাহলে হচ্ছে অস্বাভাবিক মুনাফা। তাহলে এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা দেখলাম ক্ষতি। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তিনটি সিচুয়েশন হতে পারে। কখন? স্বল্পকালে। স্বল্পকালে কেন বলছি? স্বল্পকালে কিন্তু আমরা বলেছি যে উৎপাদকের অবাধে প্রবেশ প্রস্থান থাকার জন্য যদি কোনো উৎপাদক অস্বাভাবিক মুনাফা লাভ করে, আবার কেউ ক্ষতিও হতে পারে, আবার কেউ স্বাভাবিক মুনাফা লাভ করতে পারে। অন্য কোনো কালার আছে? নীল। তাহলে আমি এটা একটা চিত্র একটু দেখাই, তোমরা কিন্তু একই চিত্র তোমাদের আঁকার প্রয়োজন হবে কিনা জানি না। তাহলে আমি লিখলাম এসি, প্রথমে থাকলো এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা। যদি আমার এসিটা এরকম হয় তখন হবে অস্বাভাবিক মুনাফা, আর যদি এসিটা তখন হবে ক্ষতি। তাহলে এই অংশটা ক্ষতি, এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা, আর এই বিন্দুতে থাকলে হচ্ছে স্বাভাবিক মুনাফা। তাহলে আমার তিনটা সিচুয়েশনই হতে পারে। আমার যদি এই রেখাটা এই বিন্দুতে একই সমান হয় তাহলে স্বাভাবিক মুনাফা, এই বিন্দুর উপরে যদি থাকে ক্ষতি, এই বিন্দুর নিচে যদি থাকে তাহলে হচ্ছে অস্বাভাবিক মুনাফা। তাহলে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে জিনিসটা দেখলাম যে স্বল্পকালে একটা বাজারে কি করতে পারে, একটা বাজারে স্বাভাবিক মুনাফাও পেতে পারে, অস্বাভাবিক মুনাফাও পেতে পারে, ক্ষতিও হতে পারে। কিন্তু যেহেতু অবাধ প্রবেশ এবং প্রস্থানের সুযোগ আছে, তাহলে কেউ যদি স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা লাভ করে তাহলে যেহেতু প্রবেশে কোনো বাধা নেই, অনেক উৎপাদক প্রবেশ করে এবং দেখা যায় একটা সময় স্বাভাবিক মুনাফা লাভ করে। আরেকটা বিষয় হচ্ছে যেহেতু দামটা ফিক্সড, কোন উৎপাদক যদি ক্ষতির সম্মুখীন হয় তাহলে সে চলে যেতে পারে। তাহলে দেখা যায় দীর্ঘকালে যারা থাকে, অর্থাৎ দীর্ঘকালে শুধুমাত্র স্বাভাবিক মুনাফা লাভ করে,
তাহলে স্বল্পকালের জন্য আমরা 3টা চিত্র হতে পারে, কিন্তু দীর্ঘকালের জন্য শুধুমাত্র আমরা একটা চিত্র আঁকবো। সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে এটা। অর্থাৎ আমরা বলবো যে দীর্ঘকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে শুধুমাত্র স্বাভাবিক মুনাফা লাভ করতে পারে। তাহলে আবারও বলছি, আমাদের এই বিষয়টা একই সাথে শেষ না করলে তোমাদের একটু জটিলতা থাকে, এই জন্য একটা আজকে একটু বড় হলেও একসাথে নিয়ে নিলাম। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমি আবার একটু বলি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে এমন একটি বাজার যেই বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, পণ্যটা হবে সমজাতীয়, একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হবে, ক্রেতা বিক্রেতা অবাধে প্রবেশ প্রস্থান করতে পারবে। এই সবগুলি বৈশিষ্ট্যের কারণেই দেখা যায় যে ভারসাম্য লাভ করার শর্ত আবার কি? ভারসাম্য লাভ করার শর্ত হচ্ছে মার্জিনাল কস্ট সমান মার্জিনাল রেভিনিউ। আরেকটা শর্ত কি? মার্জিনাল রেভিনিউ রেখাকে মার্জিনাল কস্ট কার্ভ নিজ দিক থেকে ছেদ করে চলে যাবে। তাহলে দুটি শর্ত হচ্ছে ভারসাম্যের, আর ভারসাম্যের বিন্দু দিয়ে আমি নির্ধারণ করব ওই বিন্দুতে কতটুকু ভারসাম্য পরিমাণ আসলো, ওই পরিমাণ দ্রব্যের গড় আয় কত, ওই পরিমাণ দ্রব্যের গড় ব্যয় কত। গড় আয় এবং গড় ব্যয় যদি আমি বের করতে পারি, তাহলে মোট আয় এবং মোট ব্যয় আমি বের করতে পারবো। আবার মোট আয় এবং মোট ব্যয় যদি বের করতে পারি, আমি জানি মুনাফা সমান হচ্ছে মোট আয় বিয়োগ মোট ব্যয়। দুটা যদি সমান হয় সেটা হচ্ছে স্বাভাবিক মুনাফা, যেটাকে আমরা বলি শূন্য মুনাফা। আসলে শূন্য মুনাফা না, সেটা হচ্ছে স্বাভাবিক মুনাফা। আর যদি বড় হয় আয়টা, সেটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। আর খরচটা যদি বড় হয় সেটা হচ্ছে ক্ষতি। এখন ক্ষতি স্বীকার করেও কখনো কখনো কোনো উৎপাদক থাকে, আবার কেউ কেউ চলে যায়, কিন্তু কতটুকু ক্ষতি হলে থাকবে সেটা না হয় আজকে আমরা নাই আলোচনা করলাম, এটা আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। তবে আজ এতটুকুই থাক, সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য। আমরা 3টি সিচুয়েশন দেখালাম, কিন্তু দীর্ঘকালীনটা দেখালাম না, কিন্তু শুধুই বলে দিলাম সেটা হচ্ছে স্বাভাবিক মুনাফা লাভ করে। আজ তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আগামী 26শে মার্চ হচ্ছে আমাদের সুবর্ণ জয়ন্তী। কিসের? স্বাধীনতা লাভের। তা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে, এবং যারা শহীদ হয়েছিলেন, যারা আমাদের স্বাধীনতা অবদান রেখেছিলেন, সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজ আমি আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার আমরা নতুন করে আবার সচেতন হব করোনার আক্রমণকে রোধ করার জন্য। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।